বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ইউরোপে ভ্যাকসিন সংকট নিরসনে এগিয়ে এসেছে ফরাসি ওষুধ কোম্পানি সানোফি। গণহারে উৎপাদনে তারা ফাইজারকে সাহায্য করবে। বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন। প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। শারীরিকভাবে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি এবং আমি চাইবো আমার দেশের জনগণ আমাকে দেখতে অনুপ্রাণিত হবে, তাদের ভ্যাকসিন নিয়ে মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি না থাকে। কেন বাংলাদেশে প্রায় 68% মানুষ এখনও ভ্যাকসিন নিয়ে সংশয়ে ভুগছেন? সাক্ষাৎকার শুনবেন। আজকের ম্যাগাজিনের বিষয় খেলাধুলা। তবে পরিক্রমার শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ফরাসি ওষুধ কোম্পানি সানোফি জানিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ফাইজার বায়োনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা গণহারে উৎপাদনের কাজে তারা সহায়তা করবে। সানোফির প্রধান নির্বাহী জানিয়েছেন, ঔষধ শিল্পে এ ধরনের চুক্তি এটাই প্রথম। এই চুক্তির অধীনে জুলাই মাস থেকে এবছরের শেষ নাগাদ 12.5 কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সানোফি তাদের নিজস্ব টিকার কাজ বিলম্বিত করছে এবং ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে চাপের মুখে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ব্রিটিশ সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সাথে আজ নির্ধারিত বৈঠকটি হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদের মাঝে এই বৈঠক হচ্ছে। এর আগে ক্ষুব্ধ ইইউ কর্মকর্তারা জানিয়েছিলেন, অ্যাস্ট্রাজেনেকা কোনো কারণ না দেখিয়ে বৈঠকে না আসার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নকে না দিয়ে মুনাফার জন্য টিকা অন্যত্র বিক্রির অভিযোগ অ্যাস্ট্রাজেনেকা অস্বীকার করেছে। ভারতের দুটি কৃষক ইউনিয়ন নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলতি আন্দোলন থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দিল্লিতে কৃষকদের একটি মিছিলকে কেন্দ্র করে সহিংসতার পটভূমিতে তারা এই সিদ্ধান্ত নিল। গতকাল পূর্ব নির্ধারিত রুট বাদ দিয়ে একদল কৃষক ব্যারিকেড ভেঙে লালকেল্লার দিকে গেলে গোলমাল শুরু হয়। সহিংসতায় জড়িত সন্দেহে পুলিশ 200-রও বেশি লোককে আটক করেছে। কৃষকরা বলছেন, নতুন আইন তাদেরকে বড় বড় কোম্পানির কাছে জিম্মি করে ফেলবে। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালানো হচ্ছে। তাকে আটকের প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে শনিবার বিক্ষোভের পর এই তল্লাশি হচ্ছে। মিস্টার নাভালনির একটি ফ্ল্যাট এবং তার পরিচালিত দুর্নীতি বিরোধী একটি এনজিওর কার্যালয়ে তল্লাশি হয়েছে। সম্প্রতি জার্মানি থেকে মস্কো ফেরার পর তাকে আটক করা হয়। গত বছর সাইবেরিয়াতে বিষাক্রান্ত হয়ে তিনি কয়েক মাস ধরে জার্মানিতে চিকিৎসা নিচ্ছিলেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ চুক্তি 5 বছরের জন্য নবায়নের পর রুশ প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই চুক্তি ইতিবাচক একটি অগ্রগতি। দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অবশিষ্ট একমাত্র চুক্তিটির মেয়াদ 5ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। চুক্তিতে পারমাণবিক বোমা বহনকারী দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত করার শর্ত রয়েছে। টোকিও অলিম্পিক্সের ভাগ্য নির্ধারণে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি বা আইওসির নির্বাহী বোর্ড আজ সুইজারল্যান্ডে এক বৈঠকে বসছে। জানা গেছে, টোকিওতে এবছর অলিম্পিক্স হবে কিনা সেটাই হবে এই বৈঠকের প্রধান এজেন্ডা। জাপান টোকিও অলিম্পিক্স বাতিলের পরিকল্পনা করছে। গত সপ্তাহে এমন একটি খবর জাপান সরকার জোরালো ভাষায় প্রত্যাখ্যান করেছে। ধারণা করা হচ্ছে, আইওসি এখনো টোকিও অলিম্পিক্স অনুষ্ঠানের পক্ষে রয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bbcbangla.com। আজকের পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশে আজ আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ঢাকার কুর্মিটোলা হাসপাতালের নার্স
রুনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এই টিকা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। টিকা নেওয়ার পর রুনু ভেরোনিকা কস্তা বিবিসিকে বলেছেন যে বাংলাদেশে প্রথম তিনি করোনা ভাইরাসের টিকা নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নিয়ে সংশয় বা অনাস্থা ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন। আগামী 7ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে প্রথম যিনি পেলেন সেই রুনু ভেরোনিকা কস্তা 8 বছর আগে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে যোগ দেন। এর আগে তিনি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। তিনি কুমুদিনী নার্সিং ইনস্টিটিউট থেকে 4 বছরের ডিপ্লোমা কোর্স শেষ করেন 2002 সালে। ঢাকার অদূরে গাজীপুরে তাঁর গ্রামের বাড়ি, স্বামী এবং এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। টিকা নেয়ার পর বিবিসিকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুনু ভেরোনিকা কস্তা বলছিলেন, শারীরিকভাবে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি। আর প্রথমত আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, তারপর মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশের জন্য আমাদের জন্য এত সুন্দর সুব্যবস্থা করেছেন। গর্বিত যে আমি প্রথম ভ্যাকসিন আমার শরীরে নিয়ে ঈশ্বর আমাকে ভালো রেখেছেন, এবং আমি চাইবো আমার দেশের জনগণ আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভ্যাকসিন নিয়ে মনের ভিতর যেন কোনো ভয় ভীতি না থাকে। ভ্যাকসিন যখন অ্যাভেলেবেল হবে আমাদের দেশে, তারা যেন নিঃসন্দেহে এই ভ্যাকসিন নিয়ে নেয়। আপনি নিজে থেকেই নিয়েছেন না আপনাকে বলা হয়েছে নিতে? হ্যাঁ, আমি নিজে থেকে নিয়েছি। এই ভ্যাকসিন নেওয়াটাও তো একটা সাহসের ব্যাপার, তো আপনার এই সাহসটা কেন হলো, কিভাবে হলো? আমার মনে হয়েছে যখন দেশে করোনা আসছে তখনই মনে হইতো এটা একটা যুদ্ধ। এখন সেই যুদ্ধে এতদিন পরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি স্বাস্থ্যবিধি মেনে, যেভাবেই হোক। এখন এসে যখন আমরা আরেকটা আশার আলো দেখতে পেলাম, যেটা ভ্যাকসিন, তখন মনে হইলো যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমার একটা ব্যক্তিগত মতামত যে আমার মনে হয়েছে যে ভ্যাকসিন নিয়ে নেই। রুনু ভেরোনিকা কস্তাকে যখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া হয়, সেই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন। ভয় পাচ্ছ না তো? খুব সাহসী তুমি। হয়ে গেল? রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। জয় বাংলা। জয় বাংলা। প্রধানমন্ত্রী টিকা কার্যক্রমের উদ্বোধনের পর এই নার্স সহ 5 জনকে টিকা দেওয়ার কার্যক্রম দেখেন। বাকি 4 জনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, একজন চিকিৎসক, ট্রাফিক পুলিশের একজন এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন। এই 5 জন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার আরও 21 জনকে টিকা দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে কুর্মিটোলা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে এই টিকা নেয়া না নেয়ার প্রশ্নে বিভিন্ন পেশার মানুষের অনেকের মাঝে সংশয় বা অনাস্থা তৈরি হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। বিরোধী দল বিএনপির নেতারাও এই সংশয়ের বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশয় প্রকাশকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য হলো যে কিছু কিছু লোক থাকে সবকিছুতেই একটা, আমি বলবো, নেতিবাচক মনোভাব তারা পোষণ করে। হয়তো তাদের কাছে মানুষ কোনো সাহায্য পায় না, কিন্তু কোনো কাজ করতে গেলে সেখানে বিরূপ সমালোচনা, মানুষের ভিতরে সন্দেহ ঢোকানো, মানুষকে ভয় ভীতি দেওয়া, এই ধরনের কিছু কাজ কারো কারো অভ্যাস আছে, যে সেখানে সব কিছুতে একটা দোষ টোকানো। এই ভ্যাকসিন আসবে কি আসবে না, তা আসলে পরে এত দাম হলো কেন, তো এটা চলবে কি না, তো দিলে কি হবে, নানা প্রশ্ন তাদের। যা হোক, তবুও আমি চাই যে তারাও সাহস করে আসবেন, আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেব। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও দেশে নানা রকম আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে উপজেলা পর্যায় পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কৃত অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির ভ্যাকসিন, যেটা ভারত সেরাম ইনস্টিটিউট উৎপাদন করেছে, সেই ভ্যাকসিন আমাদের হাতে এখন আছে 70 লক্ষ। যদি কোনো রকমের
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি। এখন আগামীকাল ঢাকায় সরকারি বড় 5টি হাসপাতালে 500-র মতো স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া হবে। এরপর সুরক্ষা অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে সারা দেশে একযোগে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হচ্ছে 7ই ফেব্রুয়ারি। কাদির কল্লোল তার রিপোর্টে শুনছিলেন যে করোনা ভ্যাকসিন উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নিয়ে সংশয় ঝেড়ে ফেলার আহ্বান জানিয়েছেন। কিন্তু গতকাল প্রকাশিত এক গবেষণা রিপোর্ট বলছে যে বাংলাদেশে 52% মানুষ এখনই টিকা নিতে ভরসা পাচ্ছেন না। তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে চান। আর 16% মানুষ কখনোই টিকা নিতে চান না বলে ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে। সারা দেশ জুড়ে এই গবেষণাটি চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স। ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে এই সংশয় উদ্বেগ কেন আসলে জানতে কথা বলেছিলাম ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আমরা বলেছি 32% লোকজন মনে করছে যে ভ্যাকসিন শুরু হলো আজকে থেকে, সেখানে 32% লোকজন দিতে আগ্রহী। বাট বাকি যে 52 বলছে নিব আমরা, বাট একটু পরের অনেকগুলো কারণ আছে। 54% মনে করছে কার্যকরী ঠিক মতো হবে না, 34% মনে করছে পার্শ্ব প্রতিক্রিয়া হবে এর ভয় পাচ্ছে, 12% মনে করছে মান নিয়ে সন্দেহ। এই যে ডিফারেন্ট টাইপের যে মানুষের যে আপনার কারণ তারা চিহ্নিত করেছে, এই কারণে ওনারা মনে করছেন তাকে দেখে নেই যারা দিবে এদের অবস্থাটা পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়, তারপর এদের মধ্যে আপনার কোনো আছে কিনা, কার্যকারিতা হবে কিনা, জাস্ট এই জন্য মানুষ ওয়েট করে দেন তারা নিতে চাচ্ছে। মানে এই সন্দেহটা আসলো কেন? এটার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট। অনেক সময় অনেক গুজব, ধরেন বাইরে একটা কোনো কান্ট্রিতে একজন ধরেন একটা এই ভ্যাকসিন নেওয়ার পর, এটা না আমার যে সেরামের না, হয়তো ফাইজারে নিয়েছে, ফাইজারের পরে লোকজন মারা গিয়েছে, মানুষের মনে সন্দেহ যে হ্যাঁ এটা হতে পারে। আবার অনেকে গুজব ছড়াচ্ছে যে এর মধ্যে কেউ বলছে শুকরের চর্বি আছে, কেউ মনে করছে এটা রিলিজিয়াস দিক থেকে ঠিক হবে না, বিভিন্ন রকমের সন্দেহ বলবো, তারপরে আপনার কুসংস্কার বলবো, বিভিন্ন রকমের মানুষের মধ্যে একদম কাজ করছে। বাট আমি মনে করি সরকার যে উদ্যোগ নিয়েছে, যখন শুরু হচ্ছে চলবে, যদি এর পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়, মানুষের মধ্যে সরকার দিকে আস্থাটা ফিরিয়ে আনতে পারে, সেজন্য অনেকগুলো পরামর্শ দিয়েছি। ব্যাপকভাবে প্রচারণা চালাতে হবে। আমরা আপনাদের সার্ভে থেকে যেটা দেখলাম যে 60 যারা বয়সী তারা প্রায় 78% তারা নিতে অনিচ্ছুক এই মুহূর্তে। তো অথচ তারাই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে। এবং আরও একটি বিষয় দেখলাম যে সমস্ত পরিবারে ইতিমধ্যেই কেউ না কেউ কোভিড হয়েছে, যে সমস্ত পরিবারে, তারা নিতে অনিচ্ছুক। এটা একটা অবাক বিষয় নাকি? তারা মনে করছে যেটা এক ধরনের, এই যে বলেছি যে মানুষের মধ্যে বিলিভটা এমন ভাবে কাজ করছে যে করোনা তো হয়ে গেছে, আমাদের তো করোনা হয়ে গেছে, হয়তো সামনে আর হবে না। ভারতের থেকে আমরা যেটা খবর পাচ্ছি, ভারতে ভ্যাকসিনের কোনো অভাব নেই, কিন্তু আজকেই খবর আছে যে ভ্যাকসিন নিতে আসছে না মানুষজন, সুতরাং সেখানে একই ধরনের সমস্যা হচ্ছে আর কি মনে হয়। এটা ভ্যাকসিন কর্মসূচি সফল করতে এই সমস্ত সন্দেহ কতটা সমস্যা তৈরি করবে বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি এই যে 32% বলছি এখনই নিবে, একটা বিশাল একটা জনগোষ্ঠী বাকি। এই বাকির কারণ একটাই, এই যে আপনার মানুষের মধ্যে সংশয় যে ভ্যাকসিনটা নিলে আমার যে প্রিভেনশন হবে কিনা, এটা হলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এর কার্যকারী হবে, এই মানুষের মধ্যে এটা খুব রকমের সংশয় কাজ করছে। বারবারই বলছি আমরা সরকারের এই কর্মসূচি, তো সেই সংশয় দূর করার জন্য কি কোনো উদ্যোগ আপনি দেখছেন, বড় কোনো উদ্যোগ দেখছেন আপনি? দেখছি বলতে পেপার পত্রিকা হয়তো আসতে শুরু করেছে, একটু এক ধরনের প্রচারণা দেখলাম, যেটা আমাদের দিক থেকে অনেক সাজেশন এসছে, হয়তো সে প্রচারণা শুরু হবে, যেহেতু আজকে থেকে ট্রায়াল শুরু হলো। না, এটা তো আগে থেকেই দেওয়া উচিত ছিল নাকি? মানে আমি যখন কোনো একটা কাজ শুরু করব তার আগে থেকেই তো মানুষকে জানাতে হবে। জি জি জি, কথা ঠিক আছে, বাট শুরু হবে। যেমন মাস্ক, বাংলাদেশের মানুষ তো মাস্ক একদমই পরতো না শুরু থেকে। গভর্নমেন্ট যে প্রচারণা যদি ঠিক মতো চালাতে পারে বা চালায়, জানতে পারবে আর কি। বাট সেক্ষেত্রে আমাদের কিছু সাজেশন ছিল, শুধু মিডিয়াতে না, শুধু টিভিতে না, পেপার পত্রিকায় মাইকিং হতে পারে, লিফলেট হতে পারে। অ্যাটলিস্ট মানুষের মধ্যে সংশয়টাই মেইন কথা। সংশয় যদি দূর করতে পারে তাহলে এই যে আপনার কোভিড ভ্যাকসিনেশন যেটা প্রোগ্রামটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ সাকসেসফুল হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। প্রফেসর সুলতানা, আপনি জানেন যে বিদেশে, পশ্চিমা অনেক দেশে, যাতে মানুষের ভিতরে এই সংশয়টা দূর হয় তার জন্য বড় বড় নেতারা, যেমন আমেরিকাতে জো বাইডেন নিজে নিয়েছেন, তা নিয়ে প্রচার করেছেন, সেটা কি করলে সুবিধা হতো? এক্স্যাক্টলি এই কথাটাই আমরা বলেছিলাম যে
এই কর্মসূচির পাশাপাশি দেশে গুরুত্বপূর্ণ এবং উচ্চপদস্থ ব্যক্তি যারা আছেন, বিশেষ করে আইকনিক ব্যক্তিরা থেকে যদি এই টিকাটা নেওয়া শুরু করে, তাহলে মানুষের মধ্যে যে একটু মানুষ উৎসাহিত হবে ভ্যাকসিনটা নিতে, মানুষের মধ্যে যেটা সংশয় আছে সংশয়টা কমে যেত। বাট বাংলাদেশে সেটি হয়নি, হয়তো আশা করি এখনো হওয়ার চান্স সেটি হবে। আরো একটি বিষয় আছে, এই যে পার্শ্ব প্রতিক্রিয়া এক ধরনের গুজবও রটতে পারে, এবং খেয়াল করেন এই প্রোগ্রাম চালু হয়েছে, যদি গুজব রটে যায় যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, তাহলে মানুষের যে 32% সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখা যাচ্ছে না যারা নিয়েছে তারা ভালো আছে, তাহলে এই 32% বেড়ে যাবে, বাড়ারও সম্ভাবনা আছে, কমারও সম্ভাবনা আছে। এই জন্য গভর্নমেন্টের কাছে আমাদের যেটা সাজেশন ছিল সেটা হচ্ছে যারা নিচ্ছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় সেটা স্বচ্ছতার সাথে পাবলিককে জানানো। পাবলিক যদি একদম কারেক্টলি জানতে পারে, তাহলে এর মাধ্যমেই এই কোভিড ভ্যাকসিনেশনের সফলতা ব্যর্থতা দুটোই উঠে আসবে। অধ্যাপক নাসরিন সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের পরিচালক তিনি। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতায় এখন পর্যন্ত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ভোটের সময় মহানগরীর বেশ কয়েকটি স্থানে আলাদাভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিএনপির মেয়র প্রার্থী বলেছেন যে বুধবারের নির্বাচন ছিল তার ভাষায় গণতন্ত্রের নির্বাসন। তিনি অভিযোগ করেছেন সরকারি কর্মকর্তাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এবং ভোট ডাকাতি হয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় বুধবার সকাল 8টায়। সকাল 10টার দিকে শহরের আমবাগান এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে নিহত হয় একজন। পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় একজন নিহত হওয়ার খবর আসলেও সেটি পারিবারিক দ্বন্দ্বের জেরে হয়েছে বলে জানায় পুলিশ। খুলশী থানার তদন্ত কর্মকর্তা আফতাব হোসেন জানান, বিকেলে শহরের মতিঝর্ণা এলাকায় আওয়ামী লীগের 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আরও একজন নিহত হয়। দুই পক্ষ, একটা সরকার মনোনীত পক্ষ, একটা সরকার বিদ্রোহী পক্ষ, সেটা দুই পক্ষের ভিতরে গন্ডগোল ঘটে। আর কোথায় কোথায় এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল? মতিঝর্ণা একটা আছে। ওইখানে কি কেউ মারা গিয়েছে? হ্যাঁ, ওখানে তো মারা গেছে। এদিকে পাথরঘাটা এলাকায় সংঘর্ষের জের ধরে 2টি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ, বিএনপি এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর মেলে। তবে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে নির্বাচনে কিছু সহিংসতা হওয়াটা স্বাভাবিক হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে খুব বেশি সহিংসতা হয়নি। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে জানান তিনি। আমাদের মতন এই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে, তার হিসাবে যদি আপনি বলেন তাহলে এটা আমি বলবো যে বরঞ্চ কমই হয়েছে। মাত্র 2-3টা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারী যারা থাকেন তারা এগুলো করার চেষ্টা করেন। উপস্থিতি একটু কম ছিল, কারণ আপনারা দেখেছেন যে কোনো বড় শহরে নির্বাচন যখন হচ্ছে, বিশেষ করে যেখানে ভাসমান লোকজন বেশি থাকে, বাইরের লোকজন বেশি থাকে, সেখানে একটু উপস্থিতিটা কম হয়। সেই হিসেবে আমরা যেটা আশা করেছিলাম, আমরা একটু বেশি আশা করেছিলাম, তাতে দেখা গেছে যে তার চেয়ে একটু কমই হয়েছে। চট্টগ্রাম নির্বাচনে বিএনপির 3টি সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলর প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। চট্টগ্রাম নির্বাচনে অংশ নেয়া বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন সকাল থেকেই ভোটের পরিবেশ নিয়ে নানা ধরনের অভিযোগ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, তাদের মারধর করা হয়েছে এবং নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে। এই নির্বাচনকে তাদের উপর নির্যাতন এবং উল্লেখ করে ভোট ডাকাতির অভিযোগ আনেন মিস্টার হোসেন। কোনো নির্বাচন ছিল না, এটা একটা নির্যাতন ছিল এবং সার্বিকভাবে গণতন্ত্রের নির্বাচন। এটা বলছে 200 আমাদের নেতা কর্মী আহত হয়েছে, 2 জন নেতাকে গ্রেপ্তার করেছে এবং সমস্ত আমাদের এজেন্ট গুলোকে বের করে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র সরাসরি আর্মি যন্ত্রে পরিণত হয়ে এই কাজগুলো করেছে এবং যাদের কাছ থেকে আমরা মনে করেছিলাম আমাদের নেতা কর্মীরা কিছুটা হলেও সাহায্য পাবে, তাদের পৃষ্ঠপোষকতায় আজকে এখানে সন্ত্রাস হয়েছে এবং ভোট ডাকাতি হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অবশ্য
বলেছেন, বিএনপি যেসব অভিযোগ এনেছে সেগুলো সঠিক নয়, বরং তাদের এজেন্ট নিয়োগ দেওয়ার মতো লোকবল ছিল না। মিস্টার চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট এবং চট্টগ্রাম আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপি। প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের প্রতিপক্ষ দল বিএনপি এবং তার সমর্থিত সাদাত সাহেবের যারা সমর্থক আছে তারা বিভিন্ন জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ ছড়ায় বুধবারের সংসদ অধিবেশনেও। সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদ সদস্যরা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করে বক্তব্য রাখেন। মুন্নি আক্তার। চট্টগ্রামে ভোট গণনা এখন চলছে এবং সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অর্ধেক সংখ্যক কেন্দ্রের ফলাফলের পর আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে সেখানে এগিয়ে রয়েছেন। আপনি কি শর্টওয়েভ রেডিওতে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শোনেন? অনুষ্ঠান কি পরিষ্কার শুনতে পান? যদি না পান তাহলে সমস্যাটা একটু বুঝিয়ে বলবেন। এখানে কি অন্য একটি স্টেশনে অনুষ্ঠান চলে আসছিল, নাকি যান্ত্রিক কোনো গোলযোগের শব্দ শোনা যাচ্ছিল? আপনি কোন এলাকা থেকে শুনছেন, কয়টার সময় এবং শর্টওয়েভের কোন তরঙ্গে শুনছিলেন? এসব জানিয়ে আমাদের কাছে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আবার বলছি, শর্টওয়েভে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শুনতে কোনো অসুবিধা হলে বিস্তারিত জানিয়ে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের ম্যাগাজিন খেলাধুলা নিয়ে বিবিসি বাংলার সাপ্তাহিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন নাকিব বাহার। ধন্যবাদ। এই সপ্তাহের খেলাধুলার নানা বিশ্লেষণ এবং নানা আয়োজন নিয়ে আমাদের এই এপিসোড, এবং এখানে আমরা মূলত আলোচনা করতে চাই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে সিরিজটি, এবং সেই সিরিজের ইতোমধ্যে ওয়ানডে পর্ব শেষ, টেস্ট পর্ব শুরু হচ্ছে 3রা ফেব্রুয়ারি থেকে। কি বলেন রায়হান? যেটি বলছিলেন যে খেলাধুলা এই সপ্তাহে আসলে তেমন নেই। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ রয়েছে, পাকিস্তান সাউথ আফ্রিকা টেস্ট খেলছে, ওদিক দিয়ে ইংল্যান্ড শ্রীলঙ্কাও টেস্ট খেলছে। কিন্তু আমরা মূলত আসলে আলোচনা করবো এবং আমরা জানতে চাবো, কিছু খুঁটিনাটি বোঝার, বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজটা। তো রায়হান, আসলে যেটা আপনি বলছিলেন যে ওয়ানডে সিরিজটা তো চলে গেল, বাংলাদেশ বেশ আসলে সহজেই হোয়াইট ওয়াশ করেছে বলা যায় ওয়েস্ট ইন্ডিজকে। তো সেদিক থেকে আপনার কাছে যেটা জানতে চাবো, আপনার কি মনে হয় টেস্ট সিরিজটা কি এরকম সহজই হওয়ার কথা? ঘরের মাটিতে টেস্ট প্লাস ওয়েস্ট ইন্ডিজ দলও হয়তো সেরকম দল, টেস্ট সিরিজে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আসছেন, কিন্তু বাংলাদেশ এরকম পিক ফর্মে বেশ আত্মবিশ্বাসী, সাকিব ফিরে এসেছেন, কোর টিম আছে। আপনার কি মনে হয় টেস্ট সিরিজটা? একটা জিনিস আমার যেটা মনে হয়, বাংলাদেশের 2-3টা সেশনে ভুগতে হতে পারে। এর কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কিছু পেস বোলার আছেন এই টিমে, কেমার রোচ, আলজারি জোসেফ। আলজারি কিন্তু বাংলাদেশকে ওয়ানডে সিরিজেও 2-1টা ওভারে কিন্তু ভুগিয়েছেন। আলজারি জোসেফ এর আগে বাংলাদেশে খেলেছেন 2019 যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডার 19-তে, আন্ডার 19 যে দলটা খেলেছিল। তো এই দলটার মধ্যে 2-1টা কি ফ্যাক্টর আছে আসলে, যেমন ব্র্যাথওয়েট, ব্র্যাথওয়েট যিনি এই দলটার অধিনায়ক। এছাড়া আসলে খুব বেশি ফায়ার পাওয়ার নেই ওয়েস্ট ইন্ডিজ দলে, ফায়ার পাওয়ারগুলো ম্যাক্সিমাম বাংলাদেশ দলেই। তবে সাম্প্রতিক ইতিহাস যেটা বলে সেদিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ কিন্তু 2018 এবং 19-এ তুলনামূলক দুর্বল দলগুলোর সাথে ঘরের মাটিতে টেস্ট হেরেছে। বিশেষত চট্টগ্রামে আফগানিস্তানের সাথে, সিলেটে জিম্বাবুয়ের সাথে 18তে টেস্ট হেরেছে। বলা যায় যে এইসব টেস্টে মূলত বাংলাদেশ কিন্তু লম্বা সময় ধরে যে খারাপ খেলেছে তা না, বাংলাদেশ 2-3টে সেশনে বেশ বাজেভাবে ব্যাটিংয়ে কলাপস করেছে, যেই কারণে বাংলাদেশ হেরে গিয়েছে। এবং আমি আলাদাভাবে বলবো, বাংলাদেশের টেস্টের স্পেশালিস্ট ব্যাটসম্যান যারা, তারা ঠিক টেস্টে ঠিকমতো ফুটে উঠতে পারছে না, এটা আমার মনে হয়। যেমন আপনি যদি ধরেন সাদমান ইসলাম অনিক, তাকে নিয়ে বেশ হাইপ আছে, তিনি বেশ কয়েকদিন ধরেই এই অ্যারেনায় আছে, ক্রিকেট অ্যারেনায়, কিন্তু এখনো পর্যন্ত স্টেটমেন্ট ইনিংস যেটাকে বলে, নিজের আবির্ভাবের যে একটি বক্তব্য দেওয়া যে আমি এসেছি, ওই ধরনের খেলা তার মধ্যে দিয়ে এখনো আসেনি। স্পেশালিস্ট ব্যাটসম্যানের কথা বলছিলেন, একটু বিরক্ত করি মাঝখান দিয়ে। আসলে আমাদের একসময় বাংলাদেশের বলা হতো যে বাংলাদেশের ব্র্যাডম্যান মুমিনুল হক, তিনি শুরুটা যেভাবে করেছিলেন, হ্যাঁ, এবং হয়তো ব্র্যাডম্যানের সাথে তার শুরুর দিককার, ব্র্যাডম্যানের শুরু এবং তার শুরুর দিককার কম্পেয়ার করা হতো। কিন্তু তিনি টেস্ট অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর আমরা আসলে সেভাবে তার হয়তো ওভাবে পারফরমেন্স দেখিনি। তো মুমিনুল হকের উপরে আপনি কি বলবেন? যে কোনো সময় বাংলাদেশ যখন আসলে টেস্ট খেলতে আসে, মানে সবচেয়ে বড় নজরটা থাকে যে মুমিনুল হয়তো টেস্ট ব্যাটিং একটা আলাদাভাবে দেখা যাবে, এবং তিনি একসময় তার সেই ঝলক দেখিয়েছিল। এই সিরিজে মুমিনুলকে এবং সাম্প্রতিক সিরিজগুলোয় অধিনায়ক হিসেবে মুমিনুলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আমার যেটা মনে হয় মুমিনুল আসলে চাপ সামলাতে বেশ বড় দাগে ব্যর্থ হয়েছেন। এর কারণ হচ্ছে ভারতের বিপক্ষে আপনারা দেখেছেন যে দুটি টেস্টেই বেশ খুবই বলা হয়েছে যে কোনো জায়গাতেই আসলে বাংলাদেশ কম্পিট করতে পারেনি। ইভেন ভারতীয় সাংবাদিকরা, ভারতের ক্রিকেট বিশ্লেষকরা বলেছে বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়ে টেস্ট খেলানো আসলে ইকোনমিক্যালিও ভায়াবল না, এইভাবে বলা হচ্ছিল তখন। এবং এমনকি মুমিনুল নিজেও আসলে বাংলাদেশি সাংবাদিকদের সামনেই উনি একসময় স্বীকারই করেছেন যে তিনি সাংবাদিকরা আসলে নিতে পারেননি। ঠিক তাই, মুমিনুলের স্ট্যাটের দিকে যদি আমরা তাকাই, 2013-14 সালে যে মুমিনুল হক ছিলেন, সেই মুমিনুল হক আসলে 2014 সালে একটি সেঞ্চুরির পর 4 বছর, পাক্কা 4 বছর, 15, 16, 17, 18-তে এসে দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়েছেন। অর্থাৎ 4 বছর একটা টেস্ট ব্যাটসম্যান, একটা দলের পিক ব্যাটসম্যান বলা হয় যাকে, প্রাইম ব্যাটসম্যান, তিনি কোনো সেঞ্চুরি পাননি টেস্ট ফরম্যাটে। এছাড়া মুমিনুল হক কিন্তু গত 2-3 বছরের পারফরমেন্স যদি আমরা দেখি, সেগুলো হচ্ছে জিম্বাবুয়ের সাথে, শ্রীলঙ্কার সাথে একটি টেস্টে 2টি সেঞ্চুরি আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে। অর্থাৎ বড় দলের সাথে মুমিনুল হকের ব্যাটে ঠিক সেইভাবে রান নেই। যদিও মুমিনুল হকের উপর আসলে টিম থেকে যে বাদ দেওয়ার যেই ব্যাপারটা, ওইটা আসলে এখনও আসছে না, এখন ওইভাবে আলোচনা হচ্ছে না। কিন্তু আসলে কি একটা টেস্ট দলের প্রাইম ব্যাটসম্যানের মতো তিনি ব্যাট করছেন কিনা, সেই প্রশ্নটা থেকেই যায়। এবং দিন শেষে আরেকটা ব্যাপার থাকে যে যতই মুমিনুল হক আসুক, যতই সাদমান ইসলাম অনিক আসুক, বাংলাদেশ টিমে শেষ পর্যন্ত সেই সাকিব তামিম মুশফিককেই কিন্তু ব্যাট করতে হচ্ছে। টিমের প্রত্যাশার কথা বলছি না আপনি, এবং আপনি জাস্ট সাকিব তামিমের নাম নিলেন দেখে, তামিমের উপর সাম্প্রতিক সময় বেশ কিছুটা হয়তো মানসিক চাপ এবং খেলার প্রত্যাশার চাপ একটু হয়েছে, কিছু সংবাদ মাধ্যমে কিছুটা সমালোচনাও হয়েছে আসলে। তো তামিমের কাছ থেকে প্রথম টেস্টটা চিটাগাঙে, তামিম কি, আপনার কি মনে হয় যে তামিম তার ফ্যাক্টর যেটা শেষবার আমরা হয়তো দেখেছিলাম, যতদূর মনে পড়ে পাকিস্তান সিরিজের সময় তামিম চমৎকার খেলেছিলেন, সেই টেস্ট, এটা কি মনে হয় আপনার তামিমের মানসিকতা, তামিমের খেলা আসলে কি ওই পারফর্মটা করতে পারবে বলে মনে হয়? আমার মনে হয় তামিম ইকবাল যথেষ্ট পরিমাণে মেন্টালি স্থির হয়েছেন। এই ওয়ানডে সিরিজে আমরা দেখেছি কি, ওয়ানডে সিরিজে আসলে খুব বেশি রান দরকার ছিল না কখনই, কিন্তু প্রেশারটা তুলনামূলক দুর্বল দলের সাথে হারলে যেটা হয়, অনেক বেশি সমালোচনা হয়, অনেক বেশি ক্যাওস তৈরি হয় মিডিয়াতে, সেইটা এড়ানো অনেক বড় একটা কাজ। কারণ হচ্ছে তামিম ইকবাল শুরু থেকেই তিনি 122-এর টার্গেটে যেভাবে খেলেছেন, 148-এর টার্গেটে যেভাবে খেলেছেন, বোঝা গেছে যে তার মধ্যে একটা স্থির মানসিকতা এসেছে। সে জাস্ট ফ্লোয়ের সাথে তিনি যেতে চেয়েছেন এবং সেটাই তিনি করেছেন। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে আনার যে ব্যাপারটা, ওইটা তার মধ্যে ছিল, যদিও শেষ পর্যন্ত তিনি থাকেননি। টেস্টে তামিম ইকবাল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট গেম প্লেয়ার। কারণ হচ্ছে টেস্টে এখন পর্যন্ত তামিম ইকবালকে খুব লম্বা সময় ধরে ব্যর্থ কখনো দেখা যায়নি, এই একটা ব্যাপার। ইভেন বাংলাদেশ যেসব টেস্টে বলারদের জোরে বলা হয়ে থাকে যে একদম র্যাঙ্ক টার্নার উইকেট, খুব বেশি টার্ন করছে, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান অসাধারণ বোলিং করছেন, তাইজুলরা বোলিং করছেন, সেই সব টেস্টেও তামিমের যে স্কোরটা, সেটা কিন্তু ডিফাইনিং হয়ে থাকে। যেমন 81 রানের একটি ইনিংস অস্ট্রেলিয়ার সাথে, এইসব ইনিংসের কারণে কিন্তু সেই ব্যবধানটা তৈরি হয়, যেই ব্যবধানটা আসলে খুব বেশি ব্যবধানে কিন্তু বাংলাদেশ জয় পায়নি অস্ট্রেলিয়ার সাথে, 22 রান 20 রান এরকম ব্যবধানে জয় পেয়েছিল। ওই সব ম্যাচে এই 50গুলো খুব ইম্পর্টেন্ট। তামিম ইকবাল টেস্টে একজন অন্যরকম একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায়, যদিও ওয়ানডে এবং টি-20-তে সেই তামিম আবার আসবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তো আমরা আসলে ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করলাম, একটু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে চোখ বোলাই। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে টেবিল টপার ম্যানচেস্টার সিটি, এবং এই আসরে এখন পর্যন্ত 9টি দল বিভিন্ন গেম উইকের পরে টেবিল টপার হয়েছে, যার মধ্যে ছিল লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, এভারটন, ম্যান ইউনাইটেড, মোটামুটি সবাই, টটনহাম হটস্পার শুরুর দিকে, লেস্টার সিটি, সবাই মোটামুটি টেবিলের উপরে ওঠার স্বাদটা পেয়েছে। কি মনে হয় এবারে কি অন্যরকম একটি আসর দেখতে যাচ্ছি আমরা? কতটা অন্যরকম আসর আসলে দেখবো এটা শেষ পর্যন্ত হয়তো আরেকটু সময় গেলে আমরা বুঝতে পারবো। তবে যেটা আপনি বলছিলেন যে বেশ অনেকগুলো দল, লিভারপুল এক সময় মনে হচ্ছিল যে লিভারপুল হয়তো বেশ শক্তভাবে একটা লম্বা সময় টেবিল টপ অবস্থানটা ধরে রাখবে। ম্যান সিটি এসেছে, ম্যান ইউনাইটেডও কিন্তু আসলে খুব একটা একেবারেই পয়েন্টের দিক থেকে পিছিয়ে নেই। আবার বড় দলগুলো আসলে একটা বা দুইটা ম্যাচ, তাদেরও বড় ম্যাচ বাকি আছে, একটা দুইটা ম্যাচে একটু ড্র বা একটু হারলেই কিন্তু পিছনে টটনহাম হটস্পার্স আছে, তারা সেখানে আছে। চেলসি নতুন হঠাৎ করে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে তারা চেঞ্জ করে টমাস টাক্সেলকে এই মুহূর্তে 9 নম্বরে আছে, খুবই আনপ্রেডিক্টেবল একটা যাচ্ছে। এবং কিন্তু ডিসেম্বরের 4 তারিখ চেলসি ছিল 1 নম্বরে, এবং তার ঠিক পরের মাসের 27 তারিখ আমরা জানি যে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ক্লাবে নেই। একটা অদ্ভুত সিজন কাটাচ্ছে চেলসি এবং ইংলিশ প্রিমিয়ার লিগ। আশা করি সেরা দলটি জিতবে, সেরা দলটি আসলে চ্যাম্পিয়নশিপ পাবে। এই ছিল আজকের মতো সাপ্তাহিক আয়োজনে। দেখা হবে আবারও বিবিসি বাংলার ফেসবুক, ইউটিউব এবং পাতায়। আমাদের সঙ্গে থাকুন। রাহান মাসুদ এবং নাগিব বাহার। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি।
ইউরোপে ভ্যাকসিন সরবরাহের সংকট নিরসনে এগিয়ে এসেছে ফরাসি ওষুধ কোম্পানি সানোফি। গণহারে উৎপাদনে তারা ফাইজারকে সাহায্য করবে বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আজ। প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। ভ্যাকসিন নেওয়ার পর তিনি বিবিসিকে বলেছেন প্রথম টিকা পেয়ে তিনি গর্বিত বোধ করছেন। আর বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা হয়েছে এবং অন্তত 2 জন মারা গেছে। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশে সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।